প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা জানো তোমাদের শিক্ষা জীবনকে সুন্দর করার জন্য, তোমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার লক্ষ্যে আমরা কিন্তু অনলাইন ক্লাসের আয়োজন করছি। আমাদের শুরু থেকে সেই গত বছর, এই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু আমাদের এই উদ্যোগ অব্যাহত আছে। উদ্দেশ্য একটি, তোমাদের জীবন কোনোভাবেই যেন ব্যাহত না হয়, তোমাদের শিক্ষা জীবন কোনোভাবেই যেন নষ্ট না হয়ে যায়, তোমাদের শিক্ষা কার্যক্রম কোনোভাবেই যেন পিছিয়ে না যায়। অতএব এই কার্যক্রমে তোমাদের সবার অংশগ্রহণ চাই। তুমি দেখবা, যদি তুমি এই আমাদের যে অনলাইন ক্লাস চলছে, এই ক্লাসের একটা ধারাবাহিকতা আছে। তোমরা নিশ্চয় অবগত যে প্রথম সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস ছিল, এই সিলেবাসের প্রতিটি অংশ পড়িয়ে রিভিশন দিয়ে তারপরে কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি। একইভাবে এখন দ্বিতীয় সেমিস্টারের যে অংশ এবং দশম শ্রেণীর জন্য প্রি টেস্টের যে বিষয়, এটাই কিন্তু আমরা শর্ট সিলেবাস অনুযায়ী, তোমাদের এই প্রি টেস্টের জন্য শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এখন রিভিশন চলছে। আমরা নবম দশমে মিলে তোমাদের পুরো বই শেষ করেছি, এখন রিভিশন আমরা চালাচ্ছি, কারণ তোমাদের কাছে বিষয়টি আরও সহজ হয়ে যাবে। তো এই ধারাবাহিকভাবে ক্লাসে উপস্থিত থাকার ফলে তোমাদের জীবনের, শিক্ষা জীবনের কোনো সমস্যাই কিন্তু এখন আর থাকবে না। আশা করছি তোমরা সবাই আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, এবং যারা অংশগ্রহণ করছো তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা কত উপকার পাচ্ছ। আমরা যে শিডিউল দিয়ে থাকি, সেই শিডিউল অনুসারে যারা পড়ছো, আমরা যে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসগুলো যারা দেখছো, তোমাদের স্কুল স্বাভাবিক থাকলে যেভাবে শিক্ষা জীবন চলতো, সেই একইভাবে কিন্তু শিক্ষা জীবন চলছে। তো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় তদ্ধিত প্রত্যয়। আমরা গত ক্লাসে প্রত্যয় নিয়ে আলোচনা করেছি, তবে সেটি ছিল কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় কার সাথে যুক্ত হয় যেন? হ্যাঁ, কৃৎ প্রত্যয়টি যুক্ত হয় ক্রিয়া প্রকৃতির সাথে। ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? আমরা যদি সহজভাবে বলি তাহলে ক্রিয়ামূল বা ধাতু। এই ক্রিয়ামূল বা ধাতুর শেষে যখন প্রত্যয় যুক্ত হয়, তখন তার নাম পাল্টে গিয়ে কি হয়? ক্রিয়া প্রকৃতি হয়। এই ক্রিয়া প্রকৃতি যখন ক্রিয়া প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়ে যাবে, তখন একটি শব্দ গঠিত হয়, মানে একটি নতুন কিছু সৃষ্টি হয়। আর নতুনের মাঝেই তো আনন্দ। আমরাও যদি একটি নতুন বিষয়কে আবিষ্কার করি, নতুন বিষয় যদি একটি সৃজন করি, তো সেই আনন্দটা কিন্তু অপরিসীম। সেই আনন্দ আমরা কিন্তু ব্যক্ত করার ভাষায় পাই না, এমন আনন্দ পাই। অর্থাৎ নতুনের মধ্যে যে আনন্দ, অর্থাৎ একটি নতুন শব্দ কিভাবে সৃষ্টি হয়, এটা যদি আমার দ্বারা একটি নতুন শব্দ সৃষ্টি হয়, তাহলে কত আনন্দের লাগে। অনেক আনন্দের কিন্তু বিষয়। সেই আনন্দগুলোই কিন্তু আজকে আমরা শিখব। তো যখন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়, তখন শব্দ গঠিত হয়। কৃৎ প্রত্যয় যোগে শব্দ যেটি হয়, সেই শব্দটির নাম কি বলে? সেই শব্দটিকে বলা হয় কৃদন্ত পদ। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, বলো দেখি, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দটি গঠিত হয়, সেই শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছ, এটি বিশেষ্য পদ এবং বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়। তাহলে প্রত্যয় যুক্ত হলে সেটি বিশেষ্য পদ অথবা বিশেষণ পদ রূপে আমরা ব্যবহার করে থাকি।
কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে যেমন কৃদন্ত শব্দ বলা হয়, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকেও তদ্ধিতান্ত শব্দ বলা হয়। আর শব্দের শেষে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। কোন শব্দ? মৌলিক শব্দ, শব্দ মূল। এই শব্দমূলের অনেকগুলো নাম আছে, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে আমরা কি বলে থাকি? বিভক্তিহীন নাম শব্দকে বলে থাকি প্রাতিপদিক। বিভক্তির নাম শব্দকে আমরা কি বলছি? বিভক্তির নাম শব্দকে বলছি প্রাতিপদিক। এই প্রাতিপদিকও কিন্তু প্রকৃতি। কোন ধরনের প্রকৃতি? সেটি নাম প্রকৃতি। শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হয় নাম প্রকৃতি, অর্থাৎ নামটা কিন্তু তখন তার পরিবর্তন হয়ে যাচ্ছে। একইভাবে যখন কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সাথে তখন তার নামটি পরিবর্তন হয়ে ক্রিয়া প্রকৃতি হয়। এখন শব্দের সাথে যখন তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় তখন তার নাম পরিবর্তন হয়ে গিয়ে হয় নাম প্রকৃতি। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। তো আমাদের বাংলা ভাষায় যে তদ্ধিত প্রত্যয়গুলো ব্যবহৃত হয় সেই তদ্ধিত প্রত্যয়গুলো তিন ধরনের। একটি হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় আর তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবং এই প্রত্যয়গুলো যুক্ত হলে আমরা অনেক নতুন নতুন শব্দ পেয়ে যাই। সেই শব্দগুলো কোন ধরনের শব্দ? সেই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি? এটি হচ্ছে ডিঙ্গির ছবি। ডিঙ্গি কি? ছোট নৌকাকে বলা হয় ডিঙ্গি। এর সাথে যদি আমরা আ প্রত্যয় যুক্ত করি, আ হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয়, তখন কি হবে? তখন তা হয়ে যাবে ডিঙ্গা। এখানে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? দেখো এখানে রস্বই আছে আর প্রত্যয় যুক্ত হয়েছে আ। যখন এর নাম কি? এর নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষে যে স্বরধ্বনিটি যুক্ত থাকে সেই স্বরধ্বনিটি লোপ পেয়ে যাবে আর প্রত্যয়ের স্বরধ্বনিটি যুক্ত হবে। ডিঙ্গা শব্দের অর্থ কি? ডিঙ্গা শব্দের অর্থ হচ্ছে বড় নৌকা। তোমরা নিশ্চয়ই বড় নৌকার ছবিও দেখতে পাচ্ছ। তাহলে ডিঙ্গি শব্দের অর্থ ছোট নৌকা, ডিঙ্গা শব্দের অর্থ বড় নৌকা। তাহলে কোন অর্থে প্রত্যয়টি যুক্ত হয়েছে? এখানে প্রত্যয়টি যুক্ত হয়েছে বৃহদার্থে। তাহলে বৃহৎ কিছু বোঝাতে এই প্রত্যয়টি কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। এরকম বিভিন্ন অর্থে প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন বাঘ যোগ আ, বাঘা। কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? এটি হয়েছে সদৃশ অর্থে। বাঘা তেঁতুল। তেঁতুল, আমরা কোন তেঁতুলকে বাঘা তেঁতুল বলি? তোমরা তেঁতুলের ছবি দেখতে পাচ্ছ। কখন বলি বাঘা তেঁতুল? যখন যে তেঁতুলের মধ্যে টকের তীব্রতা থাকে। আর বাঘ যেমন হিংস্র প্রাণী, হিংস্রতার দিক দিয়ে তীব্র, টকের দিক দিয়ে যদি যে তেঁতুলের মধ্যে তীব্রতা থাকে তাকে আমরা বলি বাঘা তেঁতুল। তাহলে সদৃশ অর্থে অর্থাৎ মিল, বৈশিষ্ট্যগত মিলের ক্ষেত্রে কিন্তু আমরা এই আ প্রত্যয়টি ব্যবহার করছি। আবার অবজ্ঞা অর্থেও আ প্রত্যয় যুক্ত হয়। যেমন চোর যোগ আ, চোরা, অবজ্ঞা অর্থে ব্যবহৃত হচ্ছে। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে আ প্রত্যয় যুক্ত হয়। যেমন হাজির যোগ আ, হাজিরা। এটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য পদ। আমরা আগেই বলেছি যে প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ এবং বিশেষণ পদ গঠিত হয়ে থাকে। আরেকটি অর্থে আ প্রত্যয় যুক্ত হয়, সেই প্রত্যয়টি অর্থটি হচ্ছে আগত অর্থে। আগত অর্থে আ প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন দক্ষিণা, দক্ষিণ যোগ আ সমান সমান দক্ষিণা। কি বলি? দক্ষিণা বাতাস বলি না?
অবশ্যই বলি। অতএব এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের বিভিন্ন অর্থে প্রত্যয় যুক্ত হয়। তার মধ্যে একটি প্রত্যয় অলরেডি আলোচনা করলাম, এটি হচ্ছে আপত্যয়। এরপরে আসো আই প্রত্যয়। পরবর্তী প্রত্যয়টি হচ্ছে আই। এই আই প্রত্যয়টিও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা জানি যে ভাববাচক বিশেষ্য পদ গঠনে আই প্রত্যয় যুক্ত হয়। বড় যোগ আই, বড়াই, বড় যোগ আই সমান সমান বড়াই। অর্থাৎ এটি কিন্তু ভাববাচক বিশেষ্য পদ গঠন করেছে। আবার আদরার্থেও আই প্রত্যয় যুক্ত হয়ে থাকে। কানু যোগ আই কি হবে? বলো দেখি কি হবে? কানাই। আদর অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে রস্বও ছিল, কোথায় গেল? এর আগে আমরা কি বলেছি যে রস্ব থাকলে অর্থাৎ প্রকৃতির শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে প্রত্যয় যুক্ত হওয়ার সময় সেই স্বরধ্বনিটি লোপ পেয়ে যাবে এবং প্রত্যয় স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হবে। জাত অর্থে আই প্রত্যয় যুক্ত হয়। একটি শাড়ি দেখতে পাচ্ছ, কিসের শাড়ি? এই শাড়িটি কোথায় উৎপন্ন হয় বলো তো? এটা একটি জামদানি শাড়ি। কি বলি? ঢাকায় জামদানি। তাই দেখো আমরা ঢাকা যোগ আই সমান সমান ঢাকায়। তাহলে এখানে ঢাকাই শব্দে আই প্রত্যয়টি যুক্ত হচ্ছে কোন অর্থে? জাত অর্থে। আবার পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দের বিপরীত বোঝাতেও আই প্রত্যয় যুক্ত হয়। যেমন ননদ যোগ আই, নন্দাই মানে কি? ননদের স্বামী। একইভাবে বোন যোগ আই, বোনাই মানে কি? বোনের স্বামী। অর্থাৎ স্ত্রীবাচক শব্দের বিপরীত বোঝাতে কিন্তু আমরা এই আই প্রত্যয়টি ব্যবহার করে থাকি। এর পরবর্তী প্রত্যয় হচ্ছে আমি। আমি, আমো বা মি প্রত্যয়। এই প্রত্যয়টি বিভিন্ন অর্থে বসে। এর মধ্যে উপজীবিকা অর্থে বসে, মানে বৃত্তি অর্থে এই প্রত্যয়টি আমরা ব্যবহার করে থাকি। বৃত্তি মানে কি? পেশা। বৃত্তি শব্দের অর্থ হচ্ছে পেশে বা জীবিকা। যেমন ঘর যোগ আমি, সমান ঘর আমি। অর্থাৎ যে ঘর তৈরি করে, ঘর তৈরির কাজে যে নিয়োজিত থাকে তাকে কি বলা হয়? ঘরামি বলা হয়। তোমরা অনেকেই যারা গ্রামে থাকো তারা এই শব্দটির সাথে পরিচয় আছে তোমাদের। ঘরামি যারা ঘর তৈরি করে থাকে, ছবিও তোমরা ঘরামির ছবি দেখতে পাচ্ছ, যে ঘর তৈরি করে তাকে বলা হয়ে থাকে ঘরামি। এবং ঘরামি, আমরা আগে তো গ্রামে খড়ের ঘর ছিল, চাল ছিল খড়ের চাল। এখন তো যেহেতু অট্টালিকা তৈরি হচ্ছে, ইটের প্রাসাদ তৈরি হচ্ছে, ইটের বাড়ি তৈরি হচ্ছে, এখন হয়তো শব্দটির সাথে তোমরা পরিচিত না, কিন্তু আগে এই শব্দটি সবাই, গ্রামে যারা বসবাস করে তারা সবাই কিন্তু জানে যে ঘর তৈরি করে তাকে বলা হয় ঘরামি। অতএব এই নতুন একটি শব্দের সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত হলে। এবং ঘরামি কাকে বলে তাও নিশ্চয়ই জানতে হবে। এছাড়াও নিন্দা জ্ঞাপন অর্থেও এই আমি বা মি প্রত্যয়টি যুক্ত হতে পারে। যেমন ছেলে মি, ছেলের ভাব। বড় মানুষের যখন ছেলে মানুষের ভাব দেখা যায়, ছোট শিশুর ভাব দেখা যায়, তখন ছেলে মেয়েটা রাখো, আমরা কিন্তু এভাবেই বলে থাকি। জ্যাঠামি, ছোট শিশু কিন্তু ভাব দেখা যেন অনেক বড়, তখন আমরা কি বলি? জ্যাঠামি ভাবটি রাখো। অর্থাৎ এখানে কিন্তু শব্দটি ছেলেমি এবং জ্যাঠামি শব্দের যে মি প্রত্যয়টি যুক্ত হয়েছে, এটি নিন্দা জ্ঞাপনার্থে ব্যবহৃত হয়েছে। এরপর আসো রস্বই এবং দীর্ঘই প্রত্যয়। এই রস্বই অথবা দীর্ঘই প্রত্যয়টিও বিভিন্ন অর্থে বসে। আমরা
মালিক অর্থে ব্যবহৃত হতে দেখি, যেমন জমিদারি, জমিদার যোগ রস্বই জমিদারি, এরকম মালিক অর্থে ব্যবহার করে। দোকানি, দোকানের মালিককে আমরা কি বলি? দোকানি বলে থাকি, দোকানি বলে থাকি। আবার বৃত্তি বা ব্যবসায় অর্থে কিন্তু ডাক্তারি, ডাক্তারের পেশাকে আমরা কি বলি? এর বৃত্তি অর্থে ডাক্তারি। তারপরে মোক্তারি, চাষি, যে চাষ করে তাকে আমরা বলে থাকি চাষি। এরপরে আসো ইয়া বা এ প্রত্যয়, ইয়া বা এ প্রত্যয়, এটা ইয়া পরিবর্তিত হয়ে এ হয়, এটিও আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি অর্থ হচ্ছে যে উপকরণ বোঝাতে ব্যবহৃত হয়। উপকরণ কি? যে জিনিসটা নিয়ে তা গঠিত হয়, উপকরণ। যেমন মাটি যোগ এ, এখানে অভিশ্রুতিজাত পরিবর্তন আছে, সমান সমান মেটে। বালু যোগ এ, বালি যোগ এ, বেলে। তারপরে পাথর যোগ ইয়া, পাথুরিয়া থেকে পাথুরে, পাথুরে মূর্তি, যেগুলো আমরা বলতে উপকরণ দেখে বলা হয়। মেটে কলসি, উপকরণ বেলে, এভাবে কিন্তু উপকরণ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অব্যয়জাত বিশেষণ পদ গঠনে, অব্যয়, কনকন, টনটন, গনগন, এই যে অব্যয়গুলো আছে, এটি অব্যয়জাত বিশেষণ গঠনে কিন্তু এই প্রত্যয়টি যুক্ত হয়। কনকনে, গনগনে, চকচকে, তক্তকে, এই ধরনের শব্দগুলো গঠনের ক্ষেত্রে আমরা এই প্রত্যয়টি যুক্ত করে থাকি। উক প্রত্যয় যেটি বিশেষণ পদ গঠনে ব্যবহার করে। লাজ যোগ উক, লাজ যোগ উক, লাজুক, লাজুক প্রকৃতি, মানে একেবারে আমরা দেখতে লাজ শব্দ থেকে কিন্তু এই শব্দটির উৎপত্তি। এভাবে বিভিন্ন অর্থে আমাদের প্রত্যয়টি যুক্ত হয়ে থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালোভাবে এই প্রত্যয় যুক্ত হওয়ার নিয়মগুলো এবং নতুন শব্দ গঠন নিয়মগুলো জানতে পেরেছো। ক্লাস শেষ করার পূর্বে আজকে যে আলোচনা করেছি তার উপর তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। তোমার জন্য বাড়ির কাজ হচ্ছে 10টি এসকিউ তৈরি। তোমরা সবাই 10টি এসকিউ তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমি মূল্যায়ন করে দেবো ইনশাআল্লাহ। তো ক্লাস শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই। দেখো, তোমার শিক্ষা জীবনকে সুন্দর করার জন্য, তোমার জীবনকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সৃষ্টি সেন্টার স্কুল কত চেষ্টা করছে। কোনোভাবে যেন তোমার শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, তার জন্য সেই বছরের শুরু থেকে অনলাইন কার্যক্রম শুরু করেছে। অনলাইনে ভিডিও ক্লাস নিচ্ছে, লাইভ ক্লাস নিচ্ছে, তোমাদের অনলাইনে পরীক্ষা নিচ্ছে, প্রতি সপ্তাহে নোট, শিডিউল, পিকচার দিচ্ছে, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কথা প্রতিনিয়ত কিন্তু তোমাদেরকে আমাদের শিক্ষকরা বলে যাচ্ছে, আমরা তোমাদেরকে বলে যাচ্ছি। মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে সকল গুণগুলো অর্জন করার কথা, সেই গুণগুলোর কথা বলে যাচ্ছি। অর্থাৎ স্কুল স্বাভাবিক থাকা অবস্থায় যেভাবে চলতো সেভাবেই যাতে তোমার শিক্ষা জীবনটা চলে, তোমার জীবনটা অতিবাহিত হয়, সেই জন্য কিন্তু আমরা এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রযুক্তির মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত রেখেছি, সেই প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও কিন্তু আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে বলে যাচ্ছি। তাহলে দেখো, তোমার জীবনে এই প্রতিষ্ঠানের অবদান কত, তোমার জীবন গঠন এই প্রতিষ্ঠান কত বড় ভূমিকা পালন করছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রতি তোমার অবশ্যই ভালোবাসা থাকা উচিত, এই প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই তোমার শ্রদ্ধা থাকা উচিত, কারণ এই প্রতিষ্ঠানে তোমার জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। অর্থাৎ আমরা আশা করব তোমরা সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে, এই প্রতিষ্ঠানের প্রতিটি কাজে তোমরা সমর্থন দিবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।